ঘড়ির কাঁটায় প্রায় 9:30। চৌধুরী পরিবারের সকলেই ব্রেকফাস্ট করতে বসেছে। ফারাও আছে, সে তার বাবা মায়ের মাঝখানে বসেছে। আদিত্য, ফারাবি আর আয়মান একসাথে বসেছে। মনোযোগ দিয়ে তারা ব্রেডের অপর চামচ দিয়ে পিনাট বাটার লাগাচ্ছে খাওয়ার জন্য। অদিতি নন্দিনীকে নিয়ে ব্রেকফাস্ট করতে এলো। ফাল্গুনিও সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওদের পেছন পেছন এলো। নন্দিনীকে দেখতেই আফসানা চৌধুরী মৃদু হেসে উঠে 2 হাত বাড়িয়ে দিতেই নন্দিনী 2 হাতে ওনার গলা জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং আন্টি, আই মিস ইউ। গুড মর্নিং মামুনি, আমিও মিস করছি তোমাকে। তা ঘুম ভালো হয়েছে আমার মেয়েটার? শুনেছি রাতে মাথা ব্যথা উঠেছিল। মাথা ব্যথা কমেছে? নন্দিনী মাথা নাড়ালো। আহসান সাহেব বললেন, যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর আমার মনোবল বাড়াতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ। গুড মর্নিং বারবি ডল, মিস ইউ। গুড মর্নিং আঙ্কেল, আই লাভ ইউ। বলেই পেছন থেকে 2 হাতে জড়িয়ে ধরল ওনার গলা। আহসান সাহেব মুচকি হাসলেন। ওনার মাঝে মধ্যে মনে হয় নন্দিনী ওনার আরেকটা মেয়ে, খুব সহজেই মিশে যায় ওনাদের সাথে। আহসান সাহেব আর নবাব সাহেব দুজন 2 ব্যক্তি, এটা নন্দিনীরই মনে হয় না। স্ত্রীকে বললেন, কই গো আফসানা, চেঁচাচ্ছেন কেন? বলছি ব্রেকফাস্ট করার আগে গরম জলে লেবু আর মধু মিশিয়ে আমার মেয়েটাকে দাও। দিচ্ছি। তানভি আর রায়হানকে দেখতে না পেয়ে নন্দিনী হঠাৎ ওনার গলা ছেড়ে তানভিকে ডাকতে যেতে নিতেই অদিতি বলল, কই যাস নন্দু? তানভি আর রায়হান ভাইয়া ব্রেকফাস্ট করবে না? ওরা তো বাসায় চলে গেছে, তুই আব্বুর সাথে ব্রেকফাস্ট করতে বস। নন্দিনীর মন খারাপ হয়ে গেল। কখন গেছে? ভোর সকালে। ওহ। আদিত্য এতক্ষণ লক্ষ্য করেনি নন্দিনীকে, হঠাৎ চোখ পড়তেই মেজাজ বিগড়ে গেল। ফারাবি, আয়মান সহ সবাই নন্দিনীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। মেয়েটা আজও হাঁটু অবধি একটা ফ্রক পরেছে। আহসান সাহেব যে মাত্রই বললেন বারবিডল, আসলেই মিথ্যা নয়, ঠিক নন্দিনীকে বারবিডলের মতোই লাগছে। আদিত্য ভাবল, মেয়েটা কি সারা দিন এইসব পরে থাকে বাসায়? যখনই দেখি তখনই না হয় স্কার্ট আর না হয় আঁটু অবধি ফ্রক। আচ্ছা, বড় লোকের মেয়ে হয়েছে বলেই কি এইরকম ড্রেস আপ পরে বারবিডল সেজে থাকতে হবে? তা আদিত্যের জানা নেই। তার বোন অদিতি আর ফাল্গুনি কখনোই এইরকম ড্রেস আপে থাকে না, খুব শালীনভাবে থাকে। তানভিও শালীনভাবে চলাফেরা করে। ফারা আবার এমনটা করতো আগে, বেশিরভাগ তার সামনেই। এই জন্যই কয়েকদিন গালে আর মাথায় কষিয়ে থাপ্পড় মেরেছিল, সেই থেকে এখন আর পড়ে না। আচ্ছা, নন্দিনীকেও কি এমন করে কষিয়ে থাপ্পড় মারতে হবে এইরকম ড্রেস আপ ফলো করার জন্য? আদিত্য ভেবে পেল না। খরসান চোয়ালদয় শক্ত করে কিছু বলতে নিবে, আফসানা চৌধুরী চোখ রাঙালেন ছেলেকে। মিষ্টি হেসে নন্দিনীর হাত ধরে বললেন, তুমি একটু আমার সাথে এসো নন্দিনী, সারপ্রাইজ রয়েছে। বলেই তিনি চেয়ার ছেড়ে দ্রুত নন্দিনীর হাত ধরে নিয়ে গেলেন ওনাদের রুমে। আদিত্য আগুন চোখে তাকিয়ে রইল সেদিকে। নন্দিনীকে বললেন, তুমি ফ্রক পরতে খুব পছন্দ করো নন্দিনী? নন্দিনী মাথা নেড়ে বলল, জি আন্টি। সব সময় পরো? জি আন্টি, আমি এতে কমফর্ট ফিল করি। ও আচ্ছা, তোমার ড্রেসগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ আন্টি। তোমার শপিং করে কে? আব্বু আম্মু দুজনেই। ও, তোমার জন্য একটা গিফট আছে, দেখবে? দেখব। অদিতি এসে বলল, আচ্ছা, তুমি এখন নন্দিনীকে লুকিয়ে লুকিয়ে গিফট দিচ্ছ আম্মু? আমি দেখব বলে তাই না? আচ্ছা, আমি কি দোষ করলাম বলো তো আম্মু? তোকে প্রতিদিন দিতে হবে কেন? ওহ, আমি তো এখন আর কেউ না, তোমার ছেলের বউ। অদিতি, চুপ করবি? বলতে বলতে তিনি আলমারি থেকে একটা শাড়ি বের করে নন্দিনীকে বললেন, তুমি শাড়ি পছন্দ করো নন্দিনী? জি আন্টি। এটা কেমন দেখো তো। ওয়াও, খুব সুন্দর আন্টি। রাগ করার ভান করে বললেন,
এই মেয়ে, আমি তোমার আন্টি হই, কথায় কথায় আন্টি ডাকছো কেন? নন্দিনী মৃদু হাসল। এখন থেকে সবসময় আমাকে আম্মু বলে ডাকবে, বুঝেছ? সময় লাগবে আন্টি। আবারও আন্টি? দেখো মেয়ের কাণ্ড। নন্দিনী মাথা নুয়ে লাজুক হাসল। আচ্ছা, দিলাম সময়। এরপর থেকে আন্টি শুনলেই খবর আছে, বলে দিলাম মেয়ে। অদিতি বলল, আরে আম্মু কিসের? নন্দু তুই বল, ও শাশুড়ি, ও শাশুড়ি, ঠিক এইভাবে ডাকবি। আমিও আমার শাশুড়িকে কথায় কথায় ডাকবো, ওই শাশুড়ি, ওই শাশুড়ি। আফসানা চৌধুরী এবার একটু শব্দ করে হেসে উঠে ব্লাউজ আর পেটিকোট দিয়ে বললেন, এটা পরে আসো। অদিতি মাকে বলল, তুমি এত দামি শাড়ি দিচ্ছ নন্দুকে, আমাকে দেবা না আম্মু? আমি তোকে কেন দেব? তোকে দেবে, তোর শাশুড়ি দেবে, তার থেকে খুঁজে নিস। তুমি এখন থেকেই হিসেবি হয়ে গেছো, তাই না? নন্দিনী ওয়াশরুমে ঢুকে পড়ে এলো। আফসানা চৌধুরী শাড়ি পরাতে নিয়ে দেখলেন চুলগুলো ভেজা, টুপটুপ করে পানি পড়ছে, ঠিকমতো চুল মুছেনি। তিনি সন্তুষ্ট হয়ে মৃদু হাসলেন। মনটা প্রফুল্লতায় ছেয়ে গেল। ভাবলেন, যাক, ছেলের সুমতি হয়েছে এবার। তিনি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিলেন। অদিতি অবাক হয়ে বলল, তুমি এখন চুলও শুকিয়ে দিচ্ছ আম্মু? তো কি হয়েছে, আমাকে কখনো দিয়েছ? তোর কি হাত পা নেই? হাত পা সবই আছে, কিন্তু তোমার মতো একটা শাশুড়ি নেই আম্মু। একটা বানিয়ে নে, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে সেই কবেই। বানাবো কিভাবে? নন্দুর মতো সেই কপালই তো আমার নেই আম্মু। এই দেখো, 4 আঙ্গুলের কপালে আর একটুও জায়গা নেই। তো এক কাজ কর, সবগুলো চুল ন্যাড়া করে কপালটা বড় বানিয়ে ফেলি, কি বলিস? আম্মু তুমিও না। নন্দিনী খিলখিল করে হেসে উঠল। আর কিছু না বলে মেরুন রঙের একটি তসর কাতান শাড়ি পরিয়ে দিলেন নন্দিনীকে। শাড়ি পরিয়ে বললেন, মাশাল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। অদিতি বলল, সুন্দর তো লাগবেই, দেখতে হবে না শাড়ি পরিয়েছে কে? আফসানা চৌধুরী মুচকি হেসে আলমারি খুলে একটি বক্স বের করলেন। নন্দিনী আর অদিতি উৎসুক হলো। বক্স খুলতে খুব সুন্দর এবং নজরকাড়া একজোড়া ডায়মন্ডের ইয়াররিং আর একখানি পেন্ডেন্ট বেরিয়ে এলো। তিনি নিজ হাতে পরিয়ে দিয়ে মুগ্ধ চোখে তাকালেন। শুধু শাড়ি আর হালকা গয়নাই নন্দিনীর সৌন্দর্য ফুটে উঠেছে। কোনো কৃত্রিম সাজসজ্জা কিংবা প্রসাধনী নেই মুখে, তবুও এই ন্যাচারাল লুকে অনন্য এবং মিষ্টি লাগছে। বললেন, মাশাল্লাহ। অদিতি বলল, শুধু তোমার মেয়েকে দিলে হবে আম্মু, আমাকে দিবে না? না, আজকের পর থেকে তোকে আর কিছু দিব না। অদিতি বিলাপ করে বলল, নন্দু আমার সব আদর নিয়ে গেল। ফাল্গুনি এসে বলল, গন্ডারের মতো চেঁচাচ্ছিস কেন? তোর গলা এমন কেন? ঠিক যেন একটা মোটা সোটা গন্ডার চেঁচাচ্ছে। আমি তো ভয় পেয়ে চলে এলাম গন্ডার দেখতে। আর বলিস না, আমার সব আদর ভাগ হয়ে গেল এই নন্দুর জন্য, শুধু এই নন্দুর জন্য। এখন আমি কি করব? তুই তো দেখতেছি পুরাই হিংসুক হয়ে গেলি। আফসানা চৌধুরী বিরক্তিকর দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। অদিতি বলল, নয়তো নন্দ নন্দ ফিলিংস পাবো না ফাগুন, তাই হিংসুক হওয়ার ট্রাই করছি। আফসানা চৌধুরী এবার হেসে ফেললেন। মেয়েটা সত্যি পাগল। তিনি আলমারি খুলে আরেকটি বক্স খুলে একটি সেম ডিজাইনের হার বের করলেন। সেই ডিজাইনের হার তিনি অর্ডার দিয়ে 6খানা বানিয়ে রেখেছেন, নিজের ছেলে মেয়ে এবং ছেলের বউয়ের এবং আফরোজা চৌধুরীর ছেলে মেয়ে এবং বউদের। অদিতিকে বললেন, এটা তোর। নন্দিনীকে পরিয়ে দিলে আমাকে দিবে না, নাকি আমি তোমার কেউ না, পর হয়ে গেলাম? আফসানা চৌধুরী বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে নিজ হাতে পরিয়ে দিলেন মেয়েকে। মেয়েটা ইচ্ছে করে জ্বালাচ্ছে এটা তিনি বোঝেন। ফাল্গুনিও তাকিয়ে রইল। আফসানা চৌধুরীর মন নরম হয়ে এলো ফাল্গুনির চোখ মুখ ফোলা দেখে। কিছু জিজ্ঞেস না করে মৃদু হেসে ফাল্গুনিকেও ইয়ারিং এবং একখানি পেন্ডেন্ট পরিয়ে দিলেন। অজান্তে ফাল্গুনির মুখেও হাসি ফুটল। আফসানা চৌধুরী মনে মনে ভীষণ খুশি হলেন। মেয়েকে বললেন, কারো আদর ভাগ হয়নি, আমি সবাইকে সমান সমান চোখে দেখি। আর শোন, আজ থেকে তোকে আদর করা কমিয়ে দেব। তোর বাবাকেও বলবো যাতে তোকে আদর না করে, আদরে বাঁদর হয়ে গেছিস। বললেই হলো হবে? বলো লাভ, আমার আব্বু আদর করলেই হবে। সেটাও আর করতে দিব না। একটা রিক্সাওয়ালা খুঁজে তোকে দ্রুত বিয়ে দিয়ে দিব, ব্যাস। রিক্সাওয়ালা মানে? তো কি,
তো কি? বিশিষ্ট বিজনেসম্যান আহসান চৌধুরী এবং আফসানা চৌধুরীর একমাত্র সুকন্যা ডক্টর আদিত্য চৌধুরীর একমাত্র বোন অদিতি চৌধুরীকে তুমি রিক্সাওয়ালা খুঁজে বিয়ে দেবে আম্মু? রিক্সাওয়ালাও তোকে বিয়ে করবে না, রিজেক্ট করে চলে যাবে। এই শুনো না, আমার এত খারাপ দিন এখনো আসেনি আম্মু। আর আমার বিয়ে হয়ে গেলে তোমার ছেলের বউগুলোকে জ্বালাবে কি শুনি? যাতে জ্বালাতে না পারিস সেই জন্যই সবার আগে তোকে বিয়ে দিয়ে আপদ বিদে করে দিব। তুমি আমাকে আপদ বলছো? বলেছি। ও, তার মানে তুমি আমাকে কুটনি ননদ নন্দ ফিলিংস আনতে দেবে না আম্মু? না। এতটা স্বার্থপর হয়ে গেলে? হ্যাঁ। তো আমার এতগুলো ভাইয়ের জন্ম হয়ে লাভ কি হলো? তাদের বউকে জ্বালাতে পারবো না? জীবনটাই তো বৃথা। যেই সংসারে ঝামেলা করবে তাকেই সবার আগে বিদে করে দেব, সোজা কথা। এবার সে পেটের মেয়ে হলেও আমার সংসার আগে শান্তি থাকা জরুরি। প্যাচাল ক্যাচালে আমি নাই, বয়স হয়ে গেছে। তোমার ছেলেরা বিয়ে না করতেই তুমি দেখছি বদলে গেছো। এখনই ছেলের বউদের জন্য কত টান। এখন থেকে প্র্যাকটিস করছি ভালো শাশুড়ি হওয়ার। টান তো হবেই, আমার পেটের ছেলের বউ বলে কথা। মেয়ে আর ছেলের বউ আলাদা নাকি? দুজনই আমার কাছে সমান সমান। আর আমি নিজের মেয়ে আরেকজনকে দিয়ে আরেকজনের মেয়ে নিজের মেয়ে বানিয়ে নিয়ে আসবো, তাহলে অন্য চোখে দেখব? কেন দেখব? এতটাও নির্বোধ আমি নই। অদিতি খুব খুশি হলো মনে মনে। তার মা অন্য শাশুড়ি মায়েদের মতো কখনো হবে না। রাগ হওয়ার ভান করে বলল, হয়েছে আম্মু, তোমার সাথে আর পারবো না, মাফ চাই। তোমার মতো একটা শাশুড়ি যাতে আমার কপালে জুটে, একটু দোয়া করিও আম্মু প্লিজ। এখন থেকে যত পারিস আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নে। তার মানে এখন থেকে তুমি আমার জন্য দোয়াও করবে না? যার ভাগ্য তাকে আল্লাহর কাছেই খুঁজে চেয়ে নিতে হয়, কারণ যার যার ভাগ্যের চাকা ঘোরানোর মালিক আল্লাহ। টেবিলে আসতেই সবার চোখ ছানা বড়া, তবে কেউ কিছু বলল না। আদিত্য এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। শাড়ি পরায় বউ বই লাগছে। এতক্ষণ কি পড়েছিল মেয়েটা? চোখের সামনে ভাসতেই তো মাথায় রক্ত উঠে যায়। ফারবি আর আইমান তখন কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছিল। ছি! আর চোখে আদিত্য আবারও তাকালো। মেরুন কালারের শাড়ি প্রিয়তমার পরনে, অথচ এই কালারটাও আদিত্যের বড্ড অপছন্দের। কিন্তু তার অপছন্দের কালারগুলো নন্দিনীর পছন্দ এবং নন্দিনীর গায়ে খুব করে মানিয়ে যায়। আফরোজা চৌধুরী অবাক হয়ে বললেন, আপা, এই শাড়িটা না আদিত্যের বউয়ের জন্য গত সপ্তাহে কিনেছিলে? হ্যাঁ। নন্দিনীর পরনে যে? আমি পরিয়ে দিয়েছি। নন্দিনীকে কেমন লাগছে আফরোজা? দারুণ। কিন্তু আদিত্যের বউয়ের জন্য কিনে নন্দিনীকে দিলে যে? ইচ্ছে করলো, আমার মনে হচ্ছে শাড়িটা নন্দিনীকেই মানাবে, তাই দিলাম। আফরোজা চৌধুরী ব্যাপারটা ইজিভাবে নিলেন না, কারণ এই শাড়িটা তার আপন বোন কাউকে স্পর্শ করতে দেয়নি, খুব যত্ন করে তুলে রেখেছিল। এটা নাকি বড় ছেলের বউয়ের জন্য। তাহলে নন্দিনীকে হঠাৎ দিয়ে দিল? কিভাবে সম্ভব? শুধু তাই নয়, এই তো একটু আগে আদিত্যের রুম থেকে নন্দিনীকে বুক থেকে হাঁটু অবধি একটি সাদা টাওয়াল পেঁচিয়ে বেরোতেও দেখেছিলেন তিনি। ঘটনাটা ঠিক কি বুঝে উঠতে পারছেন না। আদিত্যকেও চুপচাপ দেখাচ্ছে, আর চোখে তাকিয়ে দেখলেন নতুন গয়নাও শরীরে। এগুলো তো ছেলের বউদের জন্য আর মেয়েদের জন্য একসাথে বানিয়েছে তার বোনে, কারণ সবাইকে সেম ডিজাইন দিবে বলে। তাহলে অবাক হয়ে বললেন, নতুন গয়নাও সাথে যে? এগুলো তো ছেলের বউদের জন্য আপা। আমি দিয়েছি। অদিতি আর ফাল্গুনিটাও কেমন হয়েছে দেখো তো আফরোজা। তাকিয়ে দেখলেন সেম ডিজাইন, বললেন, ভালো হয়েছে। ফারার গলা দিয়ে আর খাবার নামল না। প্রতিটি মুহূর্ত আর দৃশ্যের সাক্ষী সে। তার কাকিমা কিছু লুকাচ্ছে ফারা বুঝতে পারল। ফারা নীরবে চলে গেল তার রুমে। আফরোজা চৌধুরী উসকুস করে বললেন, ভাইজান, আপা আর ফারাবির আব্বু, তোমরা যদি কিছু মনে না করো তাহলে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আহসান সাহেব গম্ভীর স্বরে বললেন, বলো। ভাইজান, কাল রাতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? আসলেই আদিত্য, ফারাবি আর আইমানের তিনজনেরই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। ফারাবির বয়সও কম নয়, আদিত্যের 1 বছরের ছোট। বলতে চাইছি, ফারাবির জন্য একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে ভাইজান। ফারাবির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক করতে চাইছি, সবার সিদ্ধান্ত নিয়ে। আহসান সাহেব গম্ভীর হয়ে রইলেন। আফসানা চৌধুরী কফিতে চুমুক দিয়ে বললেন, ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তা মেয়েটা কে? তিনি মৃদু হেসে বললেন, তানবি। কথাটা শুনতেই সবাই চমকে উঠল। অদিতি আর ফাল্গুনি চমকে উঠে একে অপরের দিকে তাকালো। অদিতি ভীষণ খুশি হলো কাকিমণির উপর।
সকাল সকাল এমন সুসংবাদ পাবে সে ভাবতেও পারেনি। তিনি বললেন, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে আপা। তানভি পছন্দ করার মতোই মেয়ে। হ্যাঁ আপা, মেয়েটা সব দিক দিয়েই পারফেক্ট। আহসান সাহেব কফিতে চুমুক দিয়ে নীরবতা ভেঙে বললেন, তো প্রস্তাব পাঠিয়ে দাও ফারার বিয়ের পর। জি ভাইজান, তাই করব। ততদিনে মেয়েটাকে আরেকটু দেখো শুনো, আজকালকার মেয়েদের আবার পছন্দ থাকে অন্যখানে। অদিতি অস্থির হয়ে বলল, তানভীর কোথাও পছন্দ নেই, চোখ বন্ধ করে প্রস্তাব পাঠিয়ে দাও। তাহলে তো ভালো। ফারাবি বুঝতে পারছে না তানভিটা আবার কে, তাই সে নীরব রইল। তবে কাল বেশ কয়েকবার তানভি তানভি নামটা শুনেছিল, সে অতটা খেয়াল করেনি। আফতাব সাহেব বললেন, মেয়েটা তো সুন্দরী, ফারাবিকে পছন্দ হবে নাকি আফরোজা? আফরোজা চৌধুরী তেতে উঠে বললেন, আমার ছেলেকে পছন্দ না হওয়ার কোনো কারণ আছে? একজন বাবা হয়ে আপনি এসব কি বলছেন? ফারাবি তো শ্যামলা, স্বাস্থ্যবান, আর মেয়েটার সব কিছুতে পারফেক্ট। মেয়েটার হয়তো পছন্দ নাও হতে পারে। আমার এমন সোনার টুকরা ছেলে পাবে কোথায় ওই মেয়ে? আমার ছেলে একজন লয়ার, কারোর সাথে জীবনে জড়ায়নি। আমার ছেলের কোনো অতীত নেই, আর আপনি বলছেন পছন্দ হবে না? ওই মেয়ের জন্য প্রস্তাব রাখছি, এটাই তো 7 জন্মের ভাগ্য। বাবা মায়ের বাকপিতণ্ডা দেখে ফারাবি ভীষণ বিরক্ত হয়ে বলল, বাবা মো, থামো তোমরা, চুপ করো তুমি। বড়দের কথার মধ্যে তোমার কিসের কথা? ফারাবি অদিতিকে বলল, তানভিকে কাল যে তোমার গায়ে কফি ঢেলে দিল ওইটা। মুহূর্তেই মনে পড়ে গেল আলকাতরার ড্রাম বলা কথাটা। ফারাবির ভীষণ লজ্জা লাগলো। তার বাপের জ্যাঠা শুনলে কি বলবে? অবু বউ এখন থেকে তাকে আলকাতরা ড্রাম বলে। মাকে বলল, আমি মরে গেলেও এই মেয়েকে বিয়ে করব না, জল্লাদ একটা। আফরোজা চৌধুরী আগুন গালায় বললেন, এই থামো তুমি, কাল কি করেছো মনে নেই? বলবো সবাইকে। ফারাবি আর কথা বলতে পারল না। তার মা ভুল বুঝেছে, এটার জন্য হয়তো ওই ঝগড়ুটে মেয়েটার সাথে বিয়ে দিতে চাইছে। সে তো মরে গেলেও ওই চশমিশ ঝগড়ুটে মেয়েটাকে বিয়ে করবে না। পরে দিনরাত 24 ঘন্টাই তাকে আলকাতরার ড্রাম কথাটা শুনতে হবে, নুন থেকে চুন খুসলি। সে এত রিস্ক কখনোই নেবে না। আদিত্য নীরবে এতক্ষণ সব শুনল। কফিতে চুমুক দিয়ে নীরবতা ভেঙে বলল, রায়হানের সাথে তানভীর বিয়ে ঠিক হয়ে গেছে কাকিমণি। কাল রাতে বিয়ের কার্ড দিয়ে গেছে রায়হান। আকস্মিক বজ্রপাত হল অদিতি, ফাল্গুনি আর আফরোজা চৌধুরীর মাথায়। তিনি হাই হাই করে উঠে বললেন, আদিত্য, তুমি এসব কি বলছো? এটাই সঠিক কাকিমণি, এ নিয়ে কথা না বাড়ালে ভালো হয়। আফরোজা চৌধুরী মানতে পারলেন না। যেভাবেই হোক মেয়েটাকে ওনার চাই চাই। না, মেয়েটার সৌন্দর্যের জন্য নয়, মেয়েটা অত্যন্ত কাজে কর্মে সবকিছুতে পটু, হাসি খুশি, মিশুক এবং নীরব। এই বাসায় এসে তো সবকিছু নিজের বাসার মতো মনে করে হাতে হাতে কত কাজ করেছে। খুব সহজেই সবাইকে আপন করে নিয়েছে। ওনার ছেলে লয়ার, সারা দিন খিটখিটে মন মেজাজ নিয়ে বাসায় ফিরবে। মেয়েটার হাসি খুশি মিষ্টি মুখখানি আর গোছগাছ করা ছোট্ট একটা পরিপাটি সুন্দর সংসার দেখলেই ছেলেটা সন্তুষ্ট হবে। তাছাড়া মেয়েটার মধ্যে সেই সব গুণ রয়েছে। আর কাল রাতে তো দুজনকে খুব বিব্রতকর অবস্থায় দেখেছেন, সেটা তো কাউকে বলা সম্ভব নয়। মনে মনে ভাবলেন, ছেলেরও হয়তো মেয়েটাকে পছন্দ, কারণ কাল রাতে সাথে সাথেই তিনি সিসিটিভির ফুটেজ চেক করেছেন। ফারাবির ডোরে কাউকে নক করতে দেখেননি, সেই সময়ের ফুটেজ নেই। কিন্তু তানভি হেঁটে আসতেই ফারাবি জোরপূর্বক টেনে এনেছে তাকে। এতটুকু দেখে তিনি শিওর হয়েছেন তানভি নির্দোষ, আর ভাবলেন ছেলে হয়তো মেয়েটাকে পছন্দ করেন। এখন তানভীর বিয়ের কথা শুনে কেমন যেন লাগছে। না, তিনি মানতে পারছেন না। ঠিক করলেন তানভিকে ব্ল্যাকমেল করবেন। একবার নন্দিনীকে পছন্দ করলেও শেষে জানা গেছে মিটা এঙ্গেজড। আর এইসব শুনে নাহিদা শিকদারের মুখোমুখি হওয়া বিপজ্জনক। আবার ছেলেটাও শ্যামলা, তাই সরে এলেন। কিন্তু তানভিকে কিছুতেই হাতছাড়া যাবে না। এমন মেয়ে হাতছাড়া হলেই সমস্যা। ভাবলেন তানভিকে ব্ল্যাকমেল করে রায়হানের সাথে বিয়েটা আটকাবেন, যেভাবেই হোক। রাত 8টা। শহরের স্বনামধন্য একটি কনভেনশন সেন্টারে মেহরাব আর ফারার বিয়ের আয়োজন করা হয়েছে। লাল টুকটুকে বধূ বেশে স্টেজে বসে রয়েছে ফারা। বরবেশে একটু আগে এলে মেহরাব। গায়ে তার অফ হোয়াইট কালারের শেরবানি, কলারের সূক্ষ্ম কারুকার্যের নিখুঁত নিগুড়ো নিপুণতা।
শেরওয়ানির সাথে ম্যাচিং করে গোল্ডেন কালারের আভিজাত্য পাগড়িতে চোখ ধাঁধানো সুন্দর লাগছে মেহরাবকে। চোখে আজ নতুন চিকন ফ্রেমের চশমা, হাতে নিউ ব্র্যান্ডেড হ্যান্ডওয়াচ, সব মিলিয়ে মেহরাবকে দারুণ লাগছে। তাকে ফারার পাশে বসানো হয়েছে। মেহরাব একটা দীর্ঘশ্বাস ফেলে ফারার দিকে তাকালো। ভারী সাজে ফারাকে ভীষণ দারুণ লাগছে। ঠিক চাইনিজ মেয়েদের মতোই ফারা সুন্দর এবং দেখতেও চাইনিজ মেয়েদের মতোই লাগে। কিন্তু মেহরাবের মন টানছে না। মেহরাব চোখ সরিয়ে নিল। হঠাৎ চোখ পড়ল সামান্য দূরে। নবাব সাহেব এবং নাহিদা শিকদার এসেছেন সবেমাত্র। উনাদের পেছনে বেশ কয়েকজন বডিগার্ড সহ পলিটিক্সের আরও বেশ কয়েকজন বড়সড় ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং সেই সাথে মেহরাবের বাবা মা এবং আদিত্য ও ফারাবির মা বাবাও। ওনারা সবাই শাহনেওয়াজ নবাব সাহেব এবং নাহিদা শিকদারকে অভিনন্দন জানিয়ে কুশলীদি বিনিময় করছেন। মায়ের হাত ধরে থাকা বার্ডি ডলের মতো দেখতে নন্দিনী বেবি পিঙ্ক কালারের কারুকার্যময়ী লেহেঙ্গা তুলে খুব কষ্ট করে হাঁটছে। মেয়েটাকে ঠিক এখন বড়সড় একটা বার্বি ডলের মতো লাগছে। নন্দিনীকে দেখতেই অদিতি, ফাল্গুনি আর তানভি দৌড়ে এসে জড়িয়ে ধরল। রায়হান মেহরাবের পাশে বসে আছে, হাতে ফোন থাকলেও মনোযোগ খয়েরি কালারের কারুকার্যময়ী লেহেঙ্গা পরিহিত অদিতির দিকে। না চাইতেও মেহরাবের চোখজোড়া বারবার চলে যাচ্ছে মেরুন কালারের লেহেঙ্গা পরা মেয়েটার দিকে। মেহরাব তাচ্ছিল্য করল নিজেকে। জীবনটা যদি রোমন না হতো তাহলে সে কি এই বয়সে মেরুন কালারের লেহেঙ্গা পরা মেয়েটার প্রেমে পড়ত? রায়হানের চোখে ধরা পড়তে মেহরাব বিব্রত বোধ করল। কোনোই দিয়ে মেহরাবের পেটে জোরে সোরে একটা গুঁতো মেরে বলল, এটা কি ঠিক? কোনটা? তোর বউ ওদিকে, ওই দিকে না। মেহরাব নিরলস কণ্ঠে বলল, জানি। জানলে বউ রেখে হবু শালিকার দিকে নজর কেন? মেহরাব আমতা আমতা করল। রায়হান দাঁতমুখ পিষে বলল, শালা আরও আগে বললি না কেন? এখন কাহিনী করস? মেহরাব কিছু বলতে পারল না। রায়হান বলল, শালা, আজ তুই বেঁচে গেলি। বিয়ের দিন দেখে নয়তো মাথায় কয়েকটা চাটি খেতি। মাফ করলাম তোরে। তুই তো আজীবন আমার মাথায় চাটি মেরে মেরে অর্ধেক জ্ঞান বুদ্ধি কমিয়ে দিয়েছিস। আচ্ছা, এজন্যই বুঝি তোর বুদ্ধি লোপ পেয়েছে? হ্যাঁ। ও, এজন্যই বউ রেখে হবু শালিকার দিকে নজর গেছে, তাই না? এই দিনও দেখতে হলো। মেহরাব আর কথা বলতে পারল না। একে তো ইজ্জত যাবে, দ্বিতীয়ত তার মন ভালো নেই, তৃতীয়ত আবার কখন না জানি ভরা অনুষ্ঠানে এই রায়হানটা তার মাথায় চাটি মেরে বসে। রায়হানের উপর বিশ্বাস নেই। রায়হান বলল, শালা, চোখ সামলে বসে থাক। একটা সিগারেট খেয়ে আসি। উল্টাপাল্টা কিছু করলে তোর চোখ খুলে নেব। বলেই আদিত্য আর ফারাবিকে সামনে দেখে টেনে নিয়ে চলে গেল। মেহরাব উদাস নয়নে তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। একটা দীর্ঘশ্বাস ফেলল। পরিবারের দিকে তাকালে নিজের স্বপ্নগুলো শেষ, আবার নিজের দিকে তাকালে পরিবারের মান সম্মান সব শেষ। ওরা তিনজনের সুযোগ করে এক জায়গায় দাঁড়িয়ে মনের সুখে সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগল। অদিতিরা চারজনে হাসতে হাসতে এদিকে আসতে আদিত্য সিগারেটে লম্বা একটা টান দিল। চোখ পড়ল নন্দিনীর দিকে। আদিত্য বুঝতে পারল না বিয়েটা কার, ফারার নাকি নন্দিনীর, নাকি এই চার রমণীর। কি গর্জিয়াস সাজ দিয়েছে, মানে হয় এসবের? আদিত্য প্রিয়সীর দিকে মোহাবিষ্ট নয়ন তাকিয়ে আবারও লম্বা একটা টান দিল সিগারেটে। রায়হান বলল, ডুবে যাবি তো? অত তাকায় না দোস্ত। আদিত্য সিগারেটে লম্বা আরেকটা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে বলল, ডুবে তো সেই কবেই গেছি তার মায়াভরা চোখের গাঢ় সবুজ কাজলে। নতুন করে ডুবে যাওয়ার ভয় দেখিয়ে লাভ নেই দোস্ত। হঠাৎ কয়েকটা ছেলে এসে ওদের সাথে কথা বলতে লাগলো। অদিতি, নন্দিনী, ফাল্গুনি আর তানভি, ওরা হেসে হেসে কথা বলতে লাগলো ওদের সাথে। আদিত্যের চোয়াল শক্ত হলো। এত হেসে হেসে কথা বলতে হবে কেন? কই, তার সামনে এলো তো হাসে না, শুধু ন্যাকামি করে, কাঁদে, ভয় পায়। আজ এর একটা বিহিত করেই ছাড়বে। আদিত্য সিগারেটের শেষ টান দিয়ে পায়ের তলায় পিষে নন্দিনীর দিকে এগিয়ে গেল। আদিত্যকে দেখতেই নন্দিনীর হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে গেল। আদিত্য কিছু না বলেই টান দিয়ে নন্দিনীকে একটা রুমে ঢুকিয়ে নতুন একটা সিগারেট ধরিয়ে বলল,
বিয়েটা কার? নন্দিনী কাচুমাচু করল। আদিত্য ফের আরেকটা টান দিয়ে মুখের উপর ধোঁয়া ছেড়ে বলল, এত সাজগোছের কি প্রয়োজন ছিল? আমার কিছুই তো আপনার পছন্দ হয় না। লেহেঙ্গা পরে আজও বারবি ডল সাজার খুব কি দরকার ছিল? বারবি ডল ফ্রক পরে, লেহেঙ্গা পরে না। তুমি সবসময়ই আমার চোখে বারবি ডল। আমি তো আপনার আরো কত কি হই, সিগারেটখোর ডাক্তার সাহেব। সিগারেটখোর বলে আদিত্য কি রাগলো? মোটেও না, বরং কাশতে কাশতে লাল হয়ে যাওয়া প্রেয়সীর দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। আকস্মিক হ্যাঁচকা টান দিয়ে বুকের ওপর ফেলে এক হাতে লেপটে ধরল নন্দিনীকে। মুহূর্তেই ঘন উষ্ণ নিঃশ্বাস ঘাড়ে অনুভূত হল নন্দিনীর। আদিত্য নন্দিনী ছোট্ট ছোট্ট চুলগুলোতে সময় নিয়ে চুমু খেয়ে পায়ের তলায় সিগারেট পিষে প্রেয়সীর মুখখানি আজলায় তুলতেই দেখল আজও মায়াভরা চোখজোড়ায় গাঢ় সবুজ কাজল দেওয়া। অথচ এই সবুজ রং আদিত্যের ভীষণ অপছন্দের। কিন্তু নন্দিনীর মায়াভরা চোখজোড়ায় কি সুন্দর সবুজ রঙের কাজল ফুটে রয়েছে। অসংখ্য কবি সাহিত্যিকরা কালো কাজল দিয়ে কবিতা লেখে, কিন্তু কেউই সবুজ নীল বা সাদা রঙের কাজল দিয়ে কবিতা লেখে নেই। আদিত্যের ভীষণ ইচ্ছে করছে প্রেয়সীকে তার সামনে বসিয়ে চোখজোড়ার দিকে তাকিয়ে তার জন্য আস্ত একটা সবুজ রঙের কাজলের কবিতা লিখতে। কিন্তু সে তো ডক্টর, তার দ্বারা কবিতা লেখা আদেও কি অসম্ভব? আদিত্য নন্দিনীর কপালে, গালে, চোখের পাতায় কোমল চুমু খেয়ে বলল, ভালোবাসি প্রিয়তমা। রায়হান সিগারেটে এক টান দিয়ে তানভিকে ডাকল। তানভি যেতেই বলল, এখানে কি করছিস? এমনিতেই এলাম। অদিতি রায়হানের সাথে তানভিকে দেখতেই জেলাস ফিল করল। নারীরা নাকি কখনো তার প্রিয় পুরুষের পাশে অন্য নারীকে সহ্য করতে পারে না। অদিতিরও তাই হল। বিক্ষিপ্ত মনটাকে সামলে ওরা দুজন এদিকটা এসে রায়হানকে শুনিয়ে শুনিয়ে বলল, জানিস ফাগুন, হুমায়ুন আহমেদ ঠিক বলেছে। কি? পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে চোখে চোখে রাখতে হয়। কেন? কেন আবার? কখন কিসে মুখ দেয় ঠিক বলা যায় না তাই? আসলেই ঠিক বলেছিস। রায়হান ফুঁসে উঠল। কথাটা তাকেই ইঙ্গিত করে বলেছে, তবে প্রত্যুত্তর করল না। তানভিকে বলল, তানভি, বখাটে মেয়েদের মতো ঘোরাঘুরি করছিস কেন? এটা যে অদিতিকে বলেছে অদিতি বুঝতে পারল। অদিতি রায়হানের পেটে গুঁতো দিয়ে বলল, এই মিস্টার অভদ্র, বখাটি কাকে বললেন? এই অভদ্র মেয়ে, তুমি হুমায়ুন আহমেদের কথা কাকে বললে? আপনাকে না। আমিও কাউকে না। ফারাবি আর তানভীর চোখে চোখ পড়ল। তানভি দেখল স্যুট প্যান্ট পরে একেবারেই সেজে গুছে বাবুটি হয়ে এসেছে ফারাবি। কাল রাতের ঘটনা মনে পড়তেই মুখ ভেঙচি দিয়ে বিড়বিড় করে বলল, কোথায় যেন শুনেছিলাম আলকাত্রার ড্রামদের শীত একটু বেশিই লাগে। ফারাবিও সাথে সাথে উত্তর দিল, কারণ আমাদের রূপের গরম নাই। এই যে আলকাত্রা ড্রাম, আমি আপনাকে কিছু বলেছি? আলকাত্রা ড্রাম বলে তো তুমি আমাকেই বলো ডাক, তার মানে আমাকেই বলেছ কথাটা? ওহ, তার মানে স্বীকার করেছেন আপনি আলকাত্রা ড্রাম। তুমিও একটা নাকভোজা মেয়ে। আমি নাকভোজা মেয়ে মানে? আয়নায় দেখো। আপনি নিজেকে দেখেন, একে তো আলকাত্রার মতো, আবার এক গাদা স্যুট প্যান্ট পরে এসেছেন। আলকাত্রা আলকাত্রাই, আলকাত্রা কখনো দুধের মতো সুন্দর হয় না। এই শুনো নাকভোজা মেয়ে, চকচক করিলেই শোনা হয় না। এখন আমাকে ছাই উড়াতে হবে? দরকার পড়লে তাই। আপনাকে নিয়ে ওড়াবো, রাজি আছেন? বয়ে গেছে আমার। রায়হান অদিতির সাথে কথায় না পেরে চলে যেতে নিতেই অদিতির সামনে এসে দাঁড়াল। এই মেয়ে, কি সমস্যা? কাল দেখলাম ভালোবাসা উতলে উঠেছে, আজ আমাকে দেখে এমন ভান করছেন কেন? পথ ছাড়ো। না ছাড়লে কি করবেন? রায়হান ইগনোর করে চলে যেতে নিতেই অদিতি চশমা টেনে নিল। রায়হান চোখে না দেখতে ওয়ালের সাথে খুব জোরে সোরেই কপালে ব্যথা পেল। অদিতি খিলখিল করে হেসে উঠল। রায়হান এবার বিরক্তিকর ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে বলল, চশমা দাও। সরি বলেন কালকের ঘটনার জন্য। বলবো না। তাহলে চশমাও দেব না।
মাথা গরম করো না অদিতি, চশমা দাও, চোখে ঝাপসা দেখছি। তাতে আমার কি? রায়হান যেদিকে যাচ্ছে সেদিকেই কপালে ব্যথা পাচ্ছে। অদিতি খুব মজা পেল, বলল, কালকের পানিশমেন্ট। রায়হান চোয়াল শক্ত করল। অদিতি রায়হানের গালগুলো টেনে দিয়ে বলল, মিস্টার অভদ্র, হাবাগোবা, আলাভোলা, সিগারেটখোর, পরিবেশ দূষণকারী, বিপজ্জনক ডাক্তার। রায়হান অদিতিকে ধরার চেষ্টা করল। অদিতি সরে যেতেই রায়হান উষ্টা খেয়ে নিচে পড়ে গেল। অদিতি আবারও খিলখিল করে হাসল। রায়হানের হাত ধরে টেনে তুলে আবারও গালগুলো টিপে দিয়ে চোখের মধ্যে চশমাটা পরিয়ে দিয়ে সরে আসতে রায়হান শক্ত হাতে ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের উপর ফেলে বলল, বেশি বার বেড়েছ। আপনার জন্য। রায়হান ছেড়ে দিয়ে চলে যেতে নিলেই অদিতি কলারে হ্যাঁচকা টান দিয়ে রায়হানের কানে ফিস করে বলল, এত দেমাগ ভালো নয় মিস্টার পরিবেশ দূষণকারী। ছাড়ো, যতদিন না আপনার বাড়ির ছাদে নিজের শাড়ি শুকাতে পারছি ততদিন হাল ছাড়ব না মিস্টার অভদ্র। রায়হানের কান গরম হয়ে গেল। লাভ নেই, দেখা যাবে। রায়হান আর কিছু না বলে তানভীর হাত টেনে ধরে চলে গেল। রায়হানের সাথে তানভীকে দেখতেই আফরোজা চৌধুরীর মেজাজ খারাপ হলো। নিজেকে শান্ত রেখে হাসি মুখে তানভীকে বললেন, তানভী যে, কেমন আছো? সালাম দিয়ে বলল, ভালো আছি। তোমাকে ফাল্গুনি ডাকছে। ওদের কাছ থেকে তো সবেই এলাম আন্টি। আমি তো জানি না, আমাকে সবে বলল। আচ্ছা, আমি কল দিয়ে দেখছি। আরে বাবা, এখান থেকে এখানে কল দিতে হবে কেন? আজব মেয়ে। বলেই টেনে নিয়ে গেলেন ওয়াশরুমে। ডোর বন্ধ করে বললেন, রায়হানের সাথে এত মিশামিশি কেন তোমার? আশ্চর্য ব্যাপার, আপনি এইসব কথা বলার কে? আনম্যারিড একটা মেয়ে আনম্যারিড একটা ছেলের সাথে এইভাবে গায়ে পড়ে মিশামিশি করছো, কিছু বলে না তোমার পরিবার? তানভীর মেজাজ খারাপ হলো। মহিলা ভাবে কি নিজেকে? বলল, রায়হান ভাইয়া আমার ফিয়ন্সে, তার সাথে কি করব না করব সেটা দেখার জন্য আমাদের ফ্যামিলি রয়েছে আন্টি, আপনি না দেখলেও হবে। তুমি আমার ছেলের সাথে কাল রাতে নোংরামি করে এখন রায়হানকে বিয়ে করে ওর জীবন নষ্ট করতে চাও? ছি ছি ছি, তোমাকে কত ভালো জানতাম মেয়ে। মুখ সামলে কথা বলুন আন্টি। তুমি যে আমার ছেলের ঘরে রাত দুপুরে ঢুকেছ সেটার ফুটেজ আছে আমার কাছে। তোমার বাবা মাকে দেখাবো? দেখান, তাতে আমার কি? তুমি যে আমার ছেলের বেডরুমে শুয়ে, ছি ছি ছি, সব ফুটেজে দেখেছি। তানভী আর কিছু বলতে পারল না। আফরোজা চৌধুরী আরেকটু রসিয়ে রসিয়ে বললেন, তোমার এই সব নোংরামির কথা জানলে এখন কোনো মেয়ে আমার ছেলেকে বিয়ে করতে চাইবে না। কি বলতে চান আপনি? কিছু বলার নেই, জাস্ট তোমাকে তোমার কৃতকর্মের কথা মনে করিয়ে দিলাম। বলেই বাঁকা হেসে বেরিয়ে স্টেজের দিকে আসতেই ফারা উসখুস করে বলল, আম্মু, আমি ওয়াশরুমে যাব। কেন? ইমার্জেন্সি প্রয়োজন আম্মু। আফরোজা চৌধুরী মেয়েকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। ওনাকে দেখে হঠাৎ আফতাব সাহেব দ্রুত এগিয়ে এসে বললেন, আফরোজা, তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজতেছি। কেন? তোমার বাপের বাড়ির লোকজনেরা এসেছে, তোমায় খুঁজছে। আফরোজা চৌধুরী কিছু বলবেন তার আগেই আফতাব সাহেব ওনার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ফারহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই আকস্মিক কে যেন ওর পেছন থেকে টিস্যু দিয়ে নাক মুখ চেপে ধরতেই ফারহা সেন্সলেস হয়ে পড়ল। এরপর ফারহাকে দ্রুত অন্য একটি কক্ষে রেখে ডোর লক করে দেওয়া হলো। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।